18,000 রাশিয়ান সেনা নিয়ে বাংলাদেশে ঢুকছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। আজ দুপুরে 18,000 রাশিয়ান সেনা নিয়ে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করেছেন। এই পদক্ষেপে গোটা দেশ জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং আন্তর্জাতিক অঙ্গনেও আলোড়ন উঠেছে। গতকাল 8ই এপ্রিল দেশবাসীর সামনে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেখ হাসিনা তার আবার এসেছেন। মোহাম্মদ ইউনূসকে এর আগে কোনোদিন তিনি আক্রমণ করেননি তার এই বর্তমান জীবনে এসে। লরা লোমার যে কতটা ভয়ঙ্করভাবে বর্তমান অন্তর্বর্তী সরকার বিদ্বেষী অথবা স্পেসিফিক্যালি বলতে গেলে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিদ্বেষী, সেটি তার যে নানান ধরনের পোস্ট এক্স হ্যান্ডেলে তার অ্যাকাউন্টে সেগুলোর একটির অংশ বিশেষ তুলে ধরলেই মোটামুটি পরিষ্কার হওয়া যাবে। বর্তমান অন্তর্বর্তী সরকারের জন্য তিনি একটি আতঙ্কের নাম, এমন অভিমত অনেকের। এটা হচ্ছে কেন্দ্রীয় সমন্বয়ক। এখন এই সমন্বয়ক মানে 4 জনকে গ্রেফতার করছে, আর পুলিশের যে ফুল বক্তব্যটা ভাই সেটি হচ্ছে আপনার এদের ভিতর বা এদের লিডার হচ্ছে সমন্বয়ক সার্জিস আর হাসনাত। সমন্বয়ক সার্জিস আর হাসনাত এই দুইটাকে সবার আগে গ্রেফতার করা হোক। গাইস, এতক্ষণ দেখলেন ভিডিওর শিরোনাম আর এখন দেখবেন বিস্তারিত। তো বন্ধুরা, ইতিমধ্যে আপনারা ভিডিওর শিরোনাম দেখে কিন্তু বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ। দয়া করে কেউ স্কিপ করবেন না। যদিও বর্তমান বাংলাদেশের রাজনীতির অবস্থা বিশাল ভয়াবহ, আপনারা ভিডিও স্কিপ করে দেখলে খবরের কিছুই বুঝতে পারবেন না। যাই হোক বন্ধুরা, আজকের খবর নিয়ে আমরা পর্যালোচনা এবং তদন্ত করে বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ পাই, যা আজকের ভিডিওতে সেগুলোই এক এক করে ধারাবাহিক তুলে ধরবো। যদিও আজকের ভিডিওটা কিছুটা বড় হতে পারে, তবে আজকের ভিডিওতে জানতে পারবেন এমন কিছু অজানা গোপন তথ্য যা জানলে আপনিও ইতিমধ্যে অবাক হতে বাধ্য। সেই সাথে আরো জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে। বন্ধুরা চলুন, ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে, আর সেখানে দেখবো আজকের ভিডিওর বিস্তারিত। জেনারেল ওয়াকারের যে রাশিয়া ভিজিটটা হয়েছে, এটা হয়েছে ভারতীয় প্রেসক্রিপশনে। আপনারা সবাই জানেন যে ভারত একটু ডিসওরিয়েন্টেড আছে। প্রফেসর ইউনূস যখন চায়নাতে গিয়েছে, ওখানে অনেকগুলো মিলিটারি ডিল হয়েছে, যে মিলিটারি ডিলগুলো ভারতের জন্য এমব্রাসিং। অলরেডি তারা আপনারা দেখতেছেন তাদের যে সমস্ত থিঙ্ক ট্যাঙ্ক থেকে শুরু করে মানে যারা অশিক্ষিত মূর্খ যারা সাংবাদিক, তারাও বলে বেড়াচ্ছে যে চিকন নেক তারা নিয়ে নাকি বড় করে ফেলবে। সো আমাদের চায়নার সাথে যে ডিলগুলো ছিল, এক হচ্ছে তিস্তা প্রজেক্ট, তিস্তা ম্যানেজমেন্ট প্রজেক্ট, একটা হচ্ছে আমাদের এয়ারফোর্সের বিমান কেনার কথা, তার কাছে আমাদের তাদের সাথে জয়েন্ট ট্রেনিং করার কথা। আমাদের তো যত হেভি মিলিটারি ইকুইপমেন্ট সবই তো আমরা চায়না থেকে ব্যবহার করি। সো এই জিনিসগুলোর উপরে যেহেতু ইন্ডিয়া আর প্রেশার ক্রিয়েট করতে পারছে না, সো রাশিয়ার মাধ্যমে সেই প্রেশারটা ক্রিয়েট করার জন্য জেনারেল ওয়াকার ওখানে ভিজিটে গিয়েছে, এটা আমি শুনলাম। সো আমরা এখন ওয়াচ ওভার করব, এবং তাদের মেইন এইম হচ্ছে রাশিয়ার মাধ্যমে প্রফেসর ইউনূসকে প্রেশার ক্রিয়েট করা, যে উনি যেন ডিসেম্বরের মধ্যে বা কাছাকাছি সময় একটা নির্বাচন দিয়ে উনি চলে যান। এটি হচ্ছে তাদের মেইন প্ল্যান। আমি এর আগের কথাগুলো তবু আপনাদেরকে মনে করিয়ে দিই যে প্রথমত আপনারা 3 আগস্টের যে অফিসারদের যে অ্যাড্রেসটা হয়েছিল, ওখানে দেখেছেন আগে থেকে জেনারেল ওয়াকার সবাইকে দুষ্কৃতিকারী বলেছে। লেটেস্ট হচ্ছে এই যে হাসনাত আব্দুল্লাহ সার্জিসের সাথে যে মিটিংটাতে সে বলেছে প্রফেসর ইউনূস কি বলে, এটা ওই যে 5ই আগস্টে বলেছিল যে প্রফেসর ইউনূস একজন কনভিক্টেড লোক, তাকে করা উচিত। এটি বোঝা যাচ্ছে যে প্রফেসর ইউনূসের প্রতি তার লয়ালিটিটা নেই, এবং সার্জিস এবং হাসনাতের কাছে ইনক্লুসিভ ইলেকশনের কথা বলেছে। সো আমি এতদিন যেটা বলছিলাম যে তার সাথে অলরেডি ভারতীয় এবং আওয়ামী লীগের সাথে কানেকশন আছে, ইজ প্রুভেন। আমি এই জিনিসটা যে তথ্যটা পেয়েছি যে উনি রাশিয়া গিয়েছে, রাশিয়াকে দিয়ে প্রেশার দেওয়ার জন্য চায়নাকে, যেহেতু ভারত সরাসরি চায়নাকে দিতে পারতেছে না, এবং তিস্তা প্রজেক্ট এবং অন্যান্য চায়না থেকে যে জিনিসপত্র আর্মামেন্ট কেনা, এই জিনিসটা আমাদের জন্য লাভজনক, তাদের জন্য লাভজনক নয়। উল্টা তারাতে নয়েজ সৃষ্টি করতেছে যে আমরা চিকেন নেকের ওখানে চায়নাকে আমরা স্থান দিচ্ছি, এবং আমরা একটা ওখানকার একটা লালমনিরহাট যে একটা এয়ার স্ট্রিপ ছিল, পুরোনো এয়ার স্ট্রিপ, যেটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময়ের, এটাকে আমরা আবার একটা মানে বিমান ঘাঁটি তৈরি করার চেষ্টা করতেছি। এইটা
নিয়ে যে তারা যে ভারত যে প্রোপাগান্ডা করতেছে যে এটা নাকি পাকিস্তান করাচ্ছে, পাকিস্তান এটার সাথে জড়িত, চায়না এটার সাথে জড়িত, অলরেডি পাকিস্তানের যে মিনিস্টার লেভেলের যে হাই লেভেলের যে ডেলিগেশন আসতেছে অলরেডি এটা করতেছে। আমাদের বিমান, আমরা পাকিস্তান থেকে বিমান কিনতেছি, বিমানের পাইলটরা, বাংলাদেশের পাইলটরা অলরেডি পাকিস্তানের ট্রেনিং নিচ্ছে, আমাদের এগেনস্টে প্রচুর প্রচুর জিনিসটা করাচ্ছে। আবার আপনি এখন একটা দেখেন যে এই যে জেনারেল ওয়াকার যে ইন্ডিয়াতে রাশিয়াতে গিয়েছে এই ইয়ার জন্য, এখন আপনি দেখেন যে আপনারা কয়েকদিন আগে শেখ হাসিনা একটা ভিডিও দেখেছেন, অডিও শুনেছেন না, আমি যেভাবে হোক ক্ষমতায় ফিরে আসবো, কনফিডেন্স লেভেল। একদিন তো শুধু তাদের আওয়ামী লীগের চেলা চামুন্ডা এদের কনফিডেন্স, এই কনফিডেন্সের মূল কারণই সেম একই জেনারেল ওয়াকার। এখন আমি শুধু এই জিনিসটা শুধু যারা সেনা অফিসার আছেন, সৈনিক ভাইয়ের যারা আছেন, সেনাবাহিনীতে যারা চাকরি করতেছেন, আপনাদের রোল কি ছিল আওয়ামী লীগের সময়? আপনারা এই শেখ হাসিনার লয়াল সিনিয়র অফিসার যারা, তাদের পাল্লায় পড়ে পাবলিকের দিকে গুলি করেছেন, আবার আপনারাই এটা বিরোধিতা করেছেন এবং যার ফলে জেনারেল ওয়াকার এটা বিরোধিতা করতে বাধ্য হয়েছে। এখন আপনি হিসাব করে দেখেন, এখনো সেম জিনিস চলতেছে। আপনাদের যারা সিনিয়র অফিসার আছে, যারা খোঁজ খবর রাখেন, যারা এই ট্রিপটা সম্বন্ধে খোঁজ খবর নেন, আপনারা কিন্তু নিজেদেরকে পরবর্তীতে ক্ষমা করতে পারবেন না যে বাংলাদেশের জন্য, বাংলাদেশের যে স্বাধীনতার 2024 সালের যে আন্দোলনটা হয়েছে, ছাত্র জন আন্দোলন, যেখানে 1,500-এর মতো লোক প্রাণ দিয়েছে, এই সেম জিনিসটা জেনারেল ওয়াকার এখনো কন্টিনিউ করছে, ওদের সাথে যোগাযোগ রাখতেছে, এই সরকারকে সহায়তা করতেছে না। সহায়তা যে করতেছে না এটা কিন্তু ক্লিয়ার, এখানে কোনো বাট বা ইফ নেই। জেনারেল ওয়াকার এখনো প্রফেসর ইউনূসের সরকারকে সম্পূর্ণভাবে সহায়তা করছে না। এর কারণ ওই একটাই, আমি আবারও বলি, প্রতিবারে আমি বলি যে জেনারেল ওয়াকার এখনো 9 জিওসি কে চেঞ্জ করেনি, ডিজি বিজিবি কে চেঞ্জ করেনি, ঢাকার বিএড গ্রাউন্ডগুলো চেঞ্জ করেনি। আপনি দেখেন যে আগে আমি যেটা শুনেছিলাম যে সমস্ত অফিসাররা গুম খুনের সাথে জড়িত, এদের অ্যারেস্ট ওয়ারেন্ট বা বের হয়ে সাথে সাথে এদেরকে চাকরিচ্যুত করা হয়। নর্মালি আমি একদম জুনিয়র অবস্থা থেকে দেখে আসছি। আমি আমার নিজের একজন আমার ইউনিট অফিসার, মানে আমার সিওই ছিল, যে প্রেসিডেন্ট জিয়ার কিলিং এর সাথে তার একটা রোল ছিল। হঠাৎ করে আমি শুনলাম যে ওনার পোস্টিং হয়েছিল ঢাকায়, ওখান থেকে ইজ অ্যারেস্টেড এবং সাথে সাথে অ্যারেস্ট হওয়ার সাথে সাথেই তাকে চাকরিচ্যুত, মানে চাকরি থেকে ফোর্স রিটায়ার করা হয়েছে। এইটাই হচ্ছে প্রসিজিওর বাংলাদেশ আর্মিতে। কিন্তু অবাক কাণ্ড যে এখন শুনতেছি যে 5 জন অফিসারকে হাউস অ্যারেস্ট করে রাখা হয়েছে। হাউস অ্যারেস্ট কেন রাখা হবে? মানে জাস্ট তাদের র্যাঙ্কের যে প্রিভিলেজ যেটা আছে এটা দিচ্ছেন। নর্মালি এই ধরনের কেস হলে আগে থেকেই তাদেরকে চাকরি থেকে চাকরিচ্যুত করে পুলিশের কাছে হ্যান্ড ওভার করা হয়। আর এখানে জেনারেল ওয়াকার যে আওয়াজটা তুলছে সেটা হচ্ছে যে আমাদের মিলিটারিকে ইউনাইটেড থাকতে হবে, একজন আরেকজনকে, এক ভাই বিপদ হলে আরেক ভাই বিপদ হবো। কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে আমরা এই গত হাসিনার আমলে আমরা নিজেরাই আমাদের অফিসারদেরকে গুম করেছি, খুন করেছি, তাদেরকে বিভিন্ন আয়নাঘরে রেখেছি, আয়নাঘর থেকে বেরিয়ে এসে তারা আমাদের এই যে অফিসার যারা আছে তাদের অন্যায় অবিচারের গল্পগুলা বলতেছে। তাহলে আমাদের ইয়াটা কোথায় রইল, আমাদের যে ডিগনিটিটা কোথায় রইল? এই ইয়াটা একটা পুরনো সামুরাইদের একটা কোড আছে, কোডটা হচ্ছে যে ডোন্ট বি টু লয়াল দ্যাট ইউ বিট্রে ইয়োরসেলফ। এর মানেটা হচ্ছে আমি আমার যে কজ বা আমার যে বস বা আমার যে সংস্থার প্রতি এতটা লয়াল হব না যে আমি নিজের সাথে বিট্রে করি। নিজের সাথে বিট্রে মানে আমার বস একটা অন্যায় করতেছে, আমি তো এই অন্যায় করবো না, বিকজ আমি যদি অন্যায় করি আই মাইসেলফ, আমার যে এথিক্স আছে, আমার যে নিজের প্রতি যে আমার যে শিক্ষা আছে যে আমি কোনো অন্যায় কাজ করব না এবং অন্যায়ের পক্ষে দাঁড়াবো, দ্যাট মিনস আই এম বিট্রেইং মাইসেলফ। সো সেনাবাহিনীর যারা সদস্য আছেন, যারা মিলিটারি অফিসার আছেন, তাদেরকে আমি রিথিঙ্ক করতে বলতেছি। আপনারা যদি জেনারেল ওয়াকারের সাথে, আমি জানি না প্রফেসর ইউনূস সরকার জেনারেল ওয়াকারকে সরাতে কেন এত টাইম নিচ্ছেন, কেন করতেছেন, বাট
বাংলাদেশে এখন পর্যন্ত যত গন্ডগোল হচ্ছে সবকিছুর পিছনে জেনারেল ওয়াকার, তাকে যদি সরানো না হয়, আই টেল ইউ, একটা সময় এসে আমরা মানে আমাদের প্রশাসনটাকে একটা কলাপস করার চেষ্টা করবে। এখন আপনি দেখেন ভারতীয় মিডিয়াগুলো কন্টিনিউয়াস জেনারেল ওয়াকার এবং চুপ্পুর প্রশংসা করত, আমরা নাকি এবং ছাত্ররা খামাখাই জেনারেল ওয়াকারের এগেনস্টে লাগছে। এটা কিন্তু ওই যে পুরোনো জেনারেল একে ফজলুল হকের কথা, একে ফজলুল হক শের বাংলা, যে যখন দেখবেন যে ভারতের দাদারা আমাদের প্রশংসা করছেন, বুঝবেন যে আমরা তার বিরুদ্ধে মানে তাদের পক্ষে কাজ করি। তার মানে হচ্ছে জেনারেল ওয়াকারের পক্ষে তারা কথা বলতেছে, তার মানে আপনি জেনে বুঝেন। চুপ্পুর পক্ষে তারা কথা বলতেছে, আপনি এটা বুঝে নেন। সো আমি আবারও বলতেছি, আমার আইডিটা ব্লক করেছে, ডোন্ট মাইন্ড, আমি আমার কাজ করে যাব। আমি লাস্ট কয়েকদিন খুব ব্যস্ততার জন্য কথা বলতে পারিনি, বাট কথা হচ্ছে আজকে আমার ডাবল শিফট আছে, আমি কিছুক্ষণ পরে যাব কাজে। বাট আমি ভাবলাম এই জিনিসটা যে জেনারেল ওয়াকার সম্বন্ধে আপনার যারা কোর্সমেট আছেন, তাদের সাথে চাকরি করেছেন, তারা যত কিছুই বলেন, জেনারেল ওয়াকার এখন বাংলাদেশের পক্ষে কাজ করতেছে না। হি ইজ এ ট্রেইটার, হি ইজ এ ট্রেইটার। আপনাদেরকে বুঝতে হবে, সেই হি ইজ এ ট্রেইটার। বাংলাদেশে যত এখন গন্ডগোল হচ্ছে শুধু তার জন্য, তাকে জেনারেল প্রফেসর ইউনুস কেন সহায়তা পারতেছে, এটা আমার কাছে বিশাল কোশ্চেন। বাট আমি নিজে বিশ্বাস করি যে আর সেনাবাহিনীর যারা সাধারণ অফিসার আছেন, মিডল র্যাঙ্কিং আছেন, সৈনিক আছেন, তারা চায় না যে এই গুম খুন অফিসারদের জন্য আমাদের সেনাবাহিনীর মতো একটা সংস্থার মানে ইজ্জতের উপরে লোকজন কালিমা লেপন করুক, যে আমরা নিজেরাই এবং এটা করার একমাত্র উপায় হচ্ছে গুম খুনকারী অফিসারদেরকে আইনের হাতে সোপর্দ করা। সো আমি আবারও বলছি, প্রফেসর ইউনুসকে অনুরোধ করবো, প্লিজ জেনারেল ওয়াকারকে ইমিডিয়েটলি সরা, এবং তাদের যে সমস্ত অফিসাররা আছে, এই অফিসার যারা, তারা এখনো ভারতের প্রেসক্রিপশনে চলতেছে। দুঃখজনক। এবং যারা এই জেনারেল ওয়াকারের সাথে অ্যাকম্পানি করেছে, প্লিজ একটা একটা গ্রুপ দিয়ে তাদের সাথে ডিরেক্টলি কথা বলেন, তারা কোথায় গিয়েছে, কোথায় কথা বলেছে। আমার মনে হয় যদি বাট কথা হচ্ছে বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলো তো জেনারেল ওয়াকারের আন্ডারে। সো এই ক্রিটিক্যাল সিচুয়েশন থেকে কিভাবে আমরা দেশকে রক্ষা করবো, আমি কনফিউজড। শুধু আমি একজন প্রাক্তন গোয়েন্দা অফিসার হিসেবে এবং যে সমস্ত তথ্য পেয়েছি তার বিশ্লেষণটা আপনাদেরকে জানালাম। জেনারেল ওয়াকারকে যদি আপনারা না সরেন, এই যে শেখ হাসিনা যে বলতেছে যে তারা কিছুদিন পরেই দেশে ফেরত আসবে, এসে তাদের যারা তার এগেনস্টে কাজ করতে তাদের ফ্যামিলি ধরে সে প্রতিহিংসা পরায়ণ কাজ করবে, এটা হয়তো বাস্তব হয়ে যাবে। যদিও আমি স্ট্রংলি বিশ্বাস করি শেখ হাসিনার প্রত্যাবর্তন সম্ভব না, কিন্তু তার এই কনফিডেন্সটা ব্রেক করতে পারতেছি না আমরা এখন পর্যন্ত, বিকজ অফ জেনারেল ওয়াকার। বিকজ উনি এখন পর্যন্ত আওয়ামী লীগের দোসরদেরকে ঢাকা কন্ট্রোল করার মতোই রেখেছে। যে কোনো একটা সিচুয়েশন হবে তারা কন্ট্রোল নিয়ে নিবে। এই যে 5 জন অফিসারকে বলেছে হাউস অ্যারেস্ট করেছে, আমার এই বিষয়েও যথেষ্ট সন্দেহ আছে যে তারা আসলে কি অ্যারেস্টেড আছে কিনা। সিনসিয়ারলি বললাম, যদিও আমাকে কয়েকটা সোর্স কনফার্ম করেছে যারা মানে হাউস অ্যারেস্ট আছে, বাট আমার সিনসিয়ারলি আছে যে সেনাবাহিনীর মধ্যে যে হাইপটা তোলা হচ্ছে যে এক ভাইয়ের বিপদে আরেক ভাই দাঁড়াবো, আমরা অবশ্যই এক ভাইয়ের বিপদে আরেক ভাই দাঁড়াবো, কিন্তু এক খুনি ভাইয়ের বিপদে আমি দাঁড়াবো না। খুনি ভাইকে বাঁচাতে আমি করবো না, খুনি ভাইয়ের ফ্যামিলিকে বাঁচাতে আমি যাবো, খুনি ভাইকে না, গুমকারী ভাইকে না। যারা বাংলাদেশকে এই পর্যায়ে নিয়ে এসছে, যারা 1,500 লোককে হত্যা করেছে, যারা হেলিকপ্টার থেকে গুলি করেছে, যারা স্নাইপার দিয়ে গুলি করেছে, যারা লাইন পজিশনে পাবলিকের প্রতি, তাদের প্রতি কোনো মার্সি নাই। এখানে কোনো ভাই বন্দি কোনো কিছু নাই, এখানে কোনো কমরেডশিপ দেখানোর কোনো কিছু নাই, কোনো কমরেডশিপ দেখানোর কিছু নাই। আমি খুনি ভাইয়ের পাশে দাঁড়াবো না। ধন্যবাদ। বিএনপি এমন এক সময় প্রফেসর ইউনূসের পদত্যাগ চাইল, যেই সময়ে ডক্টর ইউনূস সরকার জাতিকে চমকে দিল। সবার দৃষ্টি এখন এই বিনিয়োগ সম্মেলনের দিকে। এই বিনিয়োগ সম্মেলনে প্রধান উপদেষ্টার যে ইমপ্রেসিভ ভাষণ এবং বিভিন্ন বিনিয়োগকারীরা যে মিলিয়ন ডলারের, সেটা বিলিয়ন, এক পর্যায়ে ইনশাল্লাহ ট্রিলিয়ন ছাড়িয়ে যাবে, যে ইনভেস্টমেন্টের কথা বলছে, বাংলাদেশকে যেরকম একটা ইন্ডাস্ট্রিয়াল হাব গঠনের আলোচনা হচ্ছে, যেই সময়ে সিঙ্গাপুর থেকে এক উচ্চশিক্ষিত লোক
আশিক চৌধুরী এসে বিডার দায়িত্ব নিয়েছেন এবং তোলপাড় তৈরি করে দিয়েছে যে ইনভেস্টমেন্ট নিয়ে বাংলাদেশে এত তোলপাড় অতীতে কখনো হয়নি। সে আশিক চৌধুরীর প্রেজেন্টেশন দেখে সমগ্র জাতি যেখানে ইমপ্রেসড। অবশ্য বিএনপির মন খারাপ যে এত যোগ্য লোক তো বিএনপিতে নাই, এজন্য বিএনপির লোকজন ট্রল করে বলছে সকাল থেকে দেখছি যে আরেক আব্বা হাজির হয়েছে। ছাত্রদলের এক নেত্রী লিখছে যে সে আব্বার প্রেজেন্টেশন দেখে নাকি সবাই অবাক। হ্যাঁ, আপনাদের আব্বা, কারণ আপনাদের মধ্যে এরকম যোগ্য লোক কল্পনাও করা যায় না। তো যেই সময়টায় বা যেই দিনটায় বাংলাদেশে ইনভেস্টমেন্টের জোয়ারের প্রতিশ্রুতি, মানে এমন ভাব, আমি যেদিন কথা বলছি প্রফেসর ইউনুস কথা বলছেন, আশিক চৌধুরী কথা বলছেন, পৃথিবীর বিভিন্ন দেশের ইনভেস্টররা নানান প্রতিশ্রুতি দিচ্ছেন। যেই দিনটায় মানুষ স্বপ্ন দেখছে প্রফেসর ইউনুসের নেতৃত্বে সত্যি আমরা শীঘ্রই সিঙ্গাপুরের মতো হয়ে যাব, কেউ ঠেকাতে পারবে না। বাংলাদেশে শিল্প বিপ্লব হচ্ছে একটা, এটা নিশ্চিত সবাই প্রায়। ওই দিনেই বিএনপি প্রফেসর ইউনুসের পদত্যাগ চেয়েছে। এই কাজটা কেমন হয়েছে? আমাদের আঞ্চলিক ভাষায় ভোদাই বলে একটা শব্দ আছে। তো বিএনপির অবস্থা হচ্ছে এরকম যে ভোদাই কাকে বলে, কত প্রকার ও কি কি। পদত্যাগ চান আপনারা, কিন্তু ভোদাইয়ের মতো এমন সময় পদত্যাগ চাইলেন যে মানুষ মানে একদম সিসি করছে, মানে গণবিরোধী হিসেবে আখ্যায়িত করছে, বিএনপিকে সামনে গণশত্রু হিসেবে আখ্যায়িত করবে মানুষ। তো প্রফেসর ইউনুস সরকারের জন্য এটা একটা বড় অর্জন, বা তার মানুষ যে তাকে 5 বছর চায় তার একটা প্রমাণ যে বিএনপি তাদের পদত্যাগ চায় আর সমগ্র জাতিকে ইমপ্রেস করতে পারেন ডক্টর ইউনুস সরকার। আশিক চৌধুরীদের নিয়ে যখন ব্যাপক আলোচনা, এই সরকারের লোকজনকে নিয়ে যখন ব্যাপক আলোচনা, প্রফেসর ইউনুসের যে বডি ল্যাঙ্গুয়েজ, তার যে কথা বলার স্টাইল, তার যে মোটিভেশন, তার যে কাজের ধরন, প্রত্যেক দিন যে পরিমাণ মিটিং করেন, যে পরিমাণ প্রতিশ্রুতি, বিদেশি লোন থেকে শুরু করে ইনভেস্টমেন্টের, সমগ্র জাতীয় অবাক। এই সময়টা পদত্যাগ চাইছেন, এটা বিএনপির জন্য একটা লজ্জা। বিশ্বকে বদলে দেওয়ার জন্য বাংলাদেশ ক্রেজি আইডিয়ার দেশ, বাংলাদেশ তা সম্ভব করেও তুলছে। দেখেন প্রফেসর ইউনুসের কথা দেখেন, বিশ্বকে বদলে দেওয়ার জন্য। প্রফেসর ইউনুস বাংলাদেশকে বদলে দেওয়ার কথা বলছে শুধু তা না, বিশ্বকে বদলে দেওয়ার কথা বলছে। আশিক চৌধুরী শুধু অর্থনৈতিক ব্যবসার অংশ হিসেবে বাংলাদেশে বিনিয়োগ করতে বলছেন তা না, যে বাংলাদেশে একটা বড় পরিবর্তনের পার্ট হতে আপনাদের বিনিয়োগ করতে বলছেন। সারা পৃথিবী এখন পরিবর্তন চাইছে। দেখেন একটা বিষয়, এই যে নির্বাচন দিকে বর্তমান পৃথিবীতে ট্রেন্ড দেখেছেন আপনি, নানান যুক্তি দিয়ে অথবা সোশ্যাল ওয়েলবিং এর যুক্তি দিয়ে নির্বাচনটাকে গুরুত্বহীন করা হচ্ছে। এটা ওয়ার্ল্ড ট্রেন্ড, যদিও আমরা সুষ্ঠু নির্বাচনের পক্ষে অলওয়েজ। এই যে ট্রাম্প কিন্তু নির্বাচন ওগুলোকে তেমন একটা গোনেন না, তিনি আবারও ক্ষমতায় থাকতে চান। নির্বাচন বাতিল করা বা নির্বাচনের গুরুত্ব ট্রাম্পের কাছে কম। আবার রাশিয়ার কিভাবে নির্বাচন হয় তো জানেন, চীনে কি নির্বাচন হয় তো জানেন, নামকাওয়াস্ত নির্বাচন। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে তো নির্বাচন নেই বললেই চলে। ভারতে তাও ওই নির্বাচন সে আগের মতো নেই, নানান যুক্তি দিয়ে মানুষের কল্যাণের কথা বলে ক্ষমতায় থাকে। যদিও আমরা কিন্তু এটার পক্ষে নই, আমরা অবশ্যই সুষ্ঠু নির্বাচনের পক্ষে, তবে কারচুপি নির্বাচনের নয়। তো এই বাস্তবতায় ডক্টর ইউনুস যা করছেন, এগুলোর মধ্যে নির্বাচনের চাওয়াটা, মানুষ নির্বাচন বিরোধী হয়ে উঠবে স্থায়ীভাবে, যে নির্বাচন দরকার নেই, আমরা নির্বাচন চাই না। দেখবেন যে নির্বাচনের বিরুদ্ধে বই লেখা শুরু করেছে, ফতোয়া দেওয়া শুরু করেছে। কিসের নির্বাচন, কোন বালের নির্বাচন, এগুলো বলা শুরু করবে মানুষ। আমরা কিন্তু বলছি আমি অবশ্যই নির্বাচনের পক্ষে, তবে সুষ্ঠু নির্বাচনের পক্ষে। একটা সুন্দর পরিবেশ তৈরি করার পর নির্বাচিত সরকারে আসবে, এটা আমার আদর্শ। তো প্রফেসর ইউনুস বিশ্বকে বদলে দেওয়ার কথা বলছেন, আর প্রফেসর ইউনুসের পদত্যাগ চায় বিএনপির দুধ খান, বসে বসে কদু খান, কদু খান। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বিশ্বকে বদলে দিতে বাংলাদেশে ব্যবসা নিয়ে আসার জন্য বৈশ্বিক বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল বাংলাদেশ বিনিয়োগ শীর্ষ সম্মেলন 2025-এর উদ্বোধনী অধিবেশনে ভাষণে অধ্যাপক ইউনুস আহ্বান জানান। প্রধান উপদেষ্টা বলেন, বিশ্বকে বদলে দেওয়ার জন্য বাংলাদেশ ক্রেজি আইডিয়ার দেশ, বাংলাদেশ তা সম্ভব করেও তুলছে। ক্রেজি আইডিয়ার দেশ, শব্দ চয়নগুলো দেখেন কত স্মার্ট। সম্মেলনের সার্বিক আয়োজনে রয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা, আর এই বিডার চেয়ারম্যান সম্ভবত প্রতিমন্ত্রী মর্যাদা পেয়েছেন। তিনি জাতিকে চমকে দিচ্ছেন
আমরা কি দেখছি যে বাংলাদেশে এত যোগ্য লোক আছে। এই লোকগুলো বিদেশের বিলাসী জীবন ছেড়ে ডক্টর ইউনূসের একটা ফোন কলে চলে এসেছেন, দায়িত্ব নিয়েছেন দেশ গঠনে। সারা পৃথিবী থেকে অনেক বড় বড় বিজ্ঞানীরা ছুটে আসবে বাংলাদেশকে পুনর্গঠন করতে প্রফেসর ইউনূসের নেতৃত্বে। ওয়েট অ্যান্ড সি, আপনাদের ধান্দাবাজি নির্বাচনের পক্ষে কেউ আসবে না। অধিবেশনে স্পেন থেকে অস্কার গার্সিয়া, যুক্তরাজ্য থেকে রোজি উইন্টারটন, বাংলাদেশ থেকে নাসিম মঞ্জুর বক্তব্য দেন। বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ, এই আশিক চৌধুরী সংক্ষেপে বলে, চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বাংলাদেশের ব্যবসা ও বিনিয়োগের সম্ভাবনা নিয়ে একটি প্রবন্ধ উপস্থাপন করেন। এই প্রবন্ধ বাংলাদেশের মানুষের মন জয় করেছে। এই প্রবন্ধ, তার স্টাইল দেখে মানুষ আরো আস্থা রাখছে, আরো বেশি বেশি চাইছে যে না, এদেরকেই তো ক্ষমতায় দরকার। আমরা কাদেরকে ক্ষমতায় দেখছি এতদিন? আমরা এতদিন ক্ষমতায় দেখেছি স্যুট টাই পরা, সরারদি কলেজ থেকে সেকেন্ড ক্লাসের ডিগ্রি পাশ করা গরুরহাটের ইজারাদারদের। আর এখন আমরা দেখতে পাচ্ছি আশিক চৌধুরীদের। প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক দূত লুৎফে সিদ্দিকী অনুষ্ঠান পরিচালনা করেন। 7 এপ্রিল শুরু হওয়ার 4 দিনের এই শীর্ষ সম্মেলনে দেশের ক্রমবর্ধমান বিনিয়োগের সুযোগ, অর্থনৈতিক সংস্কার তুলে ধরা হয়। বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা, জুলাই বিপ্লবের পর সংঘটিত অর্থনৈতিক সংস্কারকে তুলে ধরা এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য দীর্ঘমেয়াদে বিনিয়োগের পাইপলাইন তৈরির লক্ষ্যে এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিশ্বের বিভিন্ন স্থান থেকে আগত বিনিয়োগকারী, শীর্ষস্থানীয় ব্যবসায়িক, নির্বাহী প্রতিনিধি। এর মধ্যে অনেকে হিউজ অ্যামাউন্টের ইনভেস্টমেন্টের প্রতিশ্রুতি দিয়েছে, যেটা তারা মানবেই। তো দর্শক, তাহলে আপনি চিন্তা করেন যে বিএনপি কতটা ভোদাই হলে, কতটা বোকাচোদা হলে এই সময়ে প্রফেসর ইউনূসের পদত্যাগ চায়। আমার মনে হয় দর্শক, পাবলিক পারসেপশন এখন কোন দিকে যাচ্ছে দেখেন। তো একটা সময় ছিল আওয়ামী লীগ যা বলতো মানুষ মনে করতো এর মধ্যেই ভেজাল, এর বিপরীতে ভালো। আওয়ামী লীগ ভালো কথা বললেও মানুষ মনে করতো যে এইটা খারাপ, আওয়ামী লীগ যেটার বিরুদ্ধে ওইটা ভালো। পাবলিক পারসেপশন এটা ছিল। তো এখনকার পাবলিক পারসেপশন উল্টে যাচ্ছে, পিপলস পারসেপশন উল্টে যাচ্ছে, যে বিএনপি যেটা বলবে ওটা খারাপ, আর বিএনপি যেটার বিরোধিতা করবে ওইটা ভালো। হ্যাঁ, আপনারা এটা মেনে নিতে পারেন, কারণ ভারতের খপ্পরে যারা পড়বে তাদের ক্ষেত্রে বাংলাদেশের কল্যাণের থিওরি এটাই। অতএব দর্শক, প্রফেসর ইউনূসকে 5 বছর রাখার মধ্যেই কল্যাণ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দর্শক, অতি সম্প্রতি বাংলাদেশে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটল, আমি আমার জীবনে এরকম ঘটনা কখনো দেখিনি এবং কখনো শুনিনি। সেটি হলো ফিলিস্তিনের গাজা যে উপদ্বীপ রয়েছে, সেখানে ইসরায়েলি বাহিনীর তাণ্ডব এবং সেখানে বসবাসরত মুসলিম ভাই বোনদের উপর নির্মম অত্যাচার, এবং গাজার পার্শ্ববর্তী একটি শহরকে একেবারে সম্পূর্ণ মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে ইসরায়েল যে বর্বরতা দেখিয়েছে, এই বর্বরতার বিরুদ্ধে সারা দুনিয়া ফুঁসে উঠেছে। খোদ তেল আবিবে ইহুদিরা যেভাবে বিদ্রোহ করছে, রাস্তায় নেমে এসেছে, সমস্ত মধ্যপ্রাচ্য উত্তাল থেকে উত্তালতর হয়ে পড়েছে। এবং ফিলিস্তিনের অন্য যে সকল এলাকা যেখানে তুলনামূলকভাবে শান্তি রয়েছে, যেমন জেরিকো, পশ্চিম তীর, সেখানেও মারাত্মক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। ইসরায়েলের ঘনিষ্ঠ বন্ধু হামাস, তারপর ঘনিষ্ঠ বন্ধু হুতি ইয়ামেনে এবং লেবাননে, তারা একের পর এক মিসাইল আক্রমণ করে যাচ্ছে। তারপর সাতিল আরব থেকে শুরু করে অন্যান্য যে সকল জায়গাতে তারা পারছে, সব জায়গাতে তারা মার্কিন রণতরী, ইসরায়েলি রণতরী থেকে শুরু করে পণ্যবাহী জাহাজের উপর আক্রমণ করছে। সারা দুনিয়াতে যে সকল কট্টরপন্থী মুসলিম গোষ্ঠী রয়েছে, সেটি আইএস বলেন কিংবা অন্য যে কোনো প্রতিষ্ঠান বলেন, তালেবান বলেন কিংবা জশ ই মোহাম্মদ বলেন, অথবা হিজবুত
তাহরির বলেন। তো এই সকল প্রতিষ্ঠানগুলোর যে সকল দেশে খুব বেশি শক্তিমত্তা রয়েছে, তারা সবাই বিদ্রোহ এবং বিপ্লবে ঝাঁপিয়ে পড়েছে, কোটি কোটি মানুষ রাস্তায়। এবং এই ঘটনা নিয়ে ফ্রান্সের রাজধানী প্যারিস, তারপর ইংল্যান্ডের রাজধানী লন্ডন, অস্ট্রেলিয়ার মেলবোর্ন, কানাডার বড় বড় শহরগুলো থেকে শুরু করে এমনকি ভারত, সেখানকার বড় বড় শহরগুলোতে ব্যাপক বিক্ষোভ হচ্ছে। আর তার সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশেও বিক্ষোভ অতীতেও হয়েছে, এবারও হয়েছে এবং সামনে আরও হবে। কিন্তু যে ঘটনাটি বাংলাদেশে ঘটেছে, এইরকম ঘটনাটা একেবারে প্যালেস্টাইনে ঘটেনি। মানে প্যালেস্টাইনে যে জায়গাগুলো আছে, যেমন হামাসের নিয়ন্ত্রণে গাজা, আর মাহমুদ আব্বাসের নেতৃত্বে, পিএলওর নেতৃত্বে যে এলাকাটি রয়েছে সেটা হলো পশ্চিম তীর। তো যদি পশ্চিম তীরে যে সকল ফিলিস্তিনিরা বসবাস করেন, সেখানে যদি বাটার শোরুমে আক্রমণ না হয়, জর্ডানে যদি বাটার শোরুমে আক্রমণ না হয়, ইরানে যারা এখন ফিলিস্তিনির সবচেয়ে বড় ত্রাণকর্তা, সেখানে বাটা বা কেএফসিতে যদি আক্রমণ না হয়, মক্কা মদিনাতে বাটা বা কেএফসিতে আক্রমণ না হয়, অথচ বাংলাদেশে এই কেএফসি, কোকাকোলা, তারপর যাকে বলা হয় পিৎজা হাট, এ সকল প্রতিষ্ঠানে আক্রমণ চালিয়ে যে ন্যাক্কারজনক একটা চরিত্র আমরা দেখিয়ে দিলাম সারা দুনিয়াতে, এর ফলে কি হলো, পুরো বাংলাদেশ বিপদে পড়ল। আমরা আমাদের যে জাতিসত্তা, সেই জাতিসত্তার উপর কলঙ্ক লেপন করলাম। আমরা যে একটা নির্বোধ জাতি, একটা অসভ্য সমাজে আমরা এই মুহূর্তে রয়েছি, এবং আমাদের মধ্যে চৌর্যবৃত্তি, ডাকাতি এবং আমাদের যে রক্তের মধ্যে যে দ্রাবিড় যে সংমিশ্রণ, যে দ্রাবিড় রক্তের যে জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা রয়েছে, প্রকৌশল রয়েছে, এটি এই 2025 সনে এসে কিভাবে কাজ করলো, এটি আমরা মুখ দেখানোর মতো পর্যায়ে এখন আর নেই। বোঝার চেষ্টা করুন, ফিলিস্তিনের সঙ্গে ইসরায়েলের সেই যুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই, এবং 4টি যুদ্ধ, বড় যুদ্ধ হয়েছে, সমস্ত আরব রাষ্ট্রগুলো সেখানে অংশগ্রহণ করেছে। এর অনেক রাজনৈতিক তাৎপর্য রয়েছে, রাজনৈতিক ব্যাখ্যা রয়েছে। এই ভূমিটি নিয়ে আজ থেকে নয়, এই ভূমি নিয়ে সেই রোমান সাম্রাজ্যের আমল থেকে যুদ্ধ হচ্ছে। মানে রোমেলিয়াস, রোমান সাম্রাজ্য, বাইজেন্টাইন না, একেবারে যখন প্রথম রোমান সাম্রাজ্য হলো কার্থেস, খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডারেরও আগের থেকে এই ভূমি নিয়ে যুদ্ধ হচ্ছে। এই ভূমি নিয়ে যুদ্ধ হচ্ছে হযরত মুসা আলাইহিস সালামের জামানা থেকে, এই ভূমি নিয়ে যুদ্ধ হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জামানা থেকে। তো কাজী সেখানে যুদ্ধ হয়, আবার শান্তি প্রতিষ্ঠিত হয়। যুদ্ধের যেভাবে একটা কারণ থাকে, শান্তিরও কারণ থাকে। এবং এই জায়গাতে আমরা ধরুন দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে এখন পর্যন্ত আমরা এই যে যুদ্ধ চলছে, সারা দুনিয়া আমরা তোলপাড় করছি, কিন্তু এখন পুরো ফিলিস্তিন, জর্ডান নদীর পশ্চিম তীর, জেরিকো, এই সমস্ত এলাকাতে যে তাণ্ডব চলছে, এর চেয়ে 1000 গুণ তাণ্ডব 250 বছর ধরে সমস্ত মধ্যপ্রাচ্যে চলেছে, এবং যেটিকে বলা হয় ক্রুসেডের যুদ্ধ। 250 বছর ধরে সমস্ত ইউরোপীয় শক্তি সম্মিলিতভাবে সিরিয়া, জর্ডান, প্যালেস্টাইন, ইরাক, ইরান, এই সমস্ত এলাকাতে তাণ্ডব চালিয়েছে। এবং সালাউদ্দিন আইয়ুবীর হাতে এই ক্রুসেডীয় বাহিনী পরাজিত হওয়ার পর থেকে এটি মুসলমানদের কর্তৃত্বে আসে। কিন্তু এই যে 250 বছর আগে, অর্থাৎ সালাউদ্দিন আইয়ুবী যেদিন এটি দখল করেন, তার 250 বছর আগে এই ঘটনাটা
কিভাবে শুরু হয়েছিল, কোন ফাতেমীয় সম্রাটের শাসকের কোন কর্মের কারণে এই ক্রুসেডের অভ্যুদয় হয়েছিল সেটা ইতিহাস থেকে পড়ে নেবেন। আবার এই যে এখন ফিলিস্তিনিদের যে সমস্যাটা, এর জন্য হিটলার যতটা না দায়ী, আমেরিকা যতটা না দায়ী, তার চেয়ে বেশি দায়ী শরীফ হুসাইন। এখন যে জর্ডানের বাদশা আবদুল্লাহ রয়েছে, আবদুল্লাহর পরদাদা উসমানীয় খেলাফতের তিনি এই অঞ্চলের শাসক ছিলেন, মক্কা মদিনার শাসক ছিলেন। মূলত তার বিশ্বাসঘাতকতার কারণেই এই পুরো অঞ্চলটি, এই পুরো এলাকাটি মুসলমানদের হাতছাড়া হয়ে যায়। সৌদি আরবে নতুন শাসকরা আসে, সিরিয়াতে নতুন শাসকরা আসে, ইরাকে নতুন শাসক আসে, জর্ডানে নতুন শাসক আসে, এবং এই যে ফিলিস্তিনের এই এলাকাটিতে ইহুদি বসতি স্থাপিত হয়ে যায়। তো এটা তো আমরা মুসলিম, আমরাই করেছি। এখন আমরা করে আবার আমরাই যদি কান্নাকাটি করি, এই জন্য তো আমাদেরকে সংশোধন হতে হবে, শুধু ওয়াজ করলে তো হবে না। তো যেটা বলছিলাম যে এই যে ফিলিস্তিনিদের উপর যে নির্মমতা, বর্বরতা নিয়ে সারা পৃথিবী উত্তাল, কিন্তু লেবাননের কেএফসিতে কেউ কখনো ঢুকে এই সেখানকার মুরগি বা মুরগি ভাজা চুরি করেনি। কিংবা সিরিয়ায় কোনো মুসলমান বা কোনো আইএসের কোনো সংগঠন সেখানকার কোনো কেএফসি বা কোনো পিৎজা হাট অথবা কোনো যাকে বলা হয় বাটার দোকানে আক্রমণ চালায়নি তুরস্কতে, অন্য কোথাও। আমরা কেন এই কাজটি করতে গেলাম সারা বাংলাদেশে? দ্বিতীয়ত, আমরা তো এই ধরনের কুকর্ম আগে করিনি। আগে আমাদের দেশে অনেক বড় বড় বিপ্লব হয়েছে, এই ফিলিস্তিনকে নিয়ে হয়েছে, কাশ্মীরকে নিয়ে হয়েছে, কিন্তু আমরা তো কখনো এই কাজগুলো করিনি আগে। অথবা এই মুহূর্তে যদি আপনি পাকিস্তানের কথা চিন্তা করেন, খাইবার পাখতুনখোয়া এলাকাতে চিন্তা করেন, বেলুচিস্তানের কথা চিন্তা করেন, কিংবা কাবুলের কথা চিন্তা করেন, তো সেখানে তো সমস্ত বাটার দোকান তছনছ হয়ে যাওয়ার কথা। খোঁজ নিয়ে দেখেন তো একটা বাটার দোকানে কিছু হয়েছে কিনা। ঢাকা শহরে বাটার দোকানের এই অবস্থা হবে কেন? তাহলে বোঝার চেষ্টা করুন যে আমরা কি হয়ে গেছি। আমরা একটা মবের রাজত্বে প্রবেশ করেছি, এবং মুসলমানদেরকে টার্গেট করে, দাড়ি টুপিকে টার্গেট করে, ধর্মকে টার্গেট করে যেভাবে এখন জুতো চোর, মুরগি চোর, কেএফসি চোর, এই কথাগুলো বলা হচ্ছে, তাহলে যারা এই কাজ করেননি কিন্তু আল্লাহকে বিশ্বাস করেন, ফিলিস্তিনদের জন্য কান্নাকাটি করেন, মসজিদে যান, দাড়ি ধারণ করেন, টুপি ধারণ করেন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ধারণ করেন, এরকম কোটি কোটি মানুষ এই কিছু দুর্বৃত্তের কারণে আজ আমরা কি অপমানের মধ্যে পড়লাম, এবং তাদের এই কর্মের কারণে বিশ্বে আমরা কি ধরনের একটি পরিবেশের মধ্যে পড়লাম। এবং এই ঘটনা সেই দিন ঘটল 7 তারিখে, যেই দিন একটি সম্মেলন, বিনিয়োগ সম্মেলন হচ্ছিল বাংলাদেশে। প্রায় 1000 বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশে এসেছে, এই দেশে শিল্প কলকারখানা স্থাপন করবে, তারপরে প্রযুক্তি পণ্য আমদানি বা রপ্তানি করবে, বাংলাদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করবে, এবং ডাইরেক্ট বিদেশি যে ইনভেস্টমেন্ট সেটা বাংলাদেশে করবে। এবং তারা যখন এরকম একটা ঘটনা দেখলো, কি মনে করলো? এখন এই ঘটনাগুলো কেন ঘটলো? এর সঙ্গে কি ভারত দায়ী? এর জন্য কি আওয়ামী লীগ দায়ী, নাকি আমাদের জাতীয় চরিত্র দায়ী? দ্বিতীয়ত, সরকার এর দায় দায়িত্ব কতটা এড়াতে পারে? এর কারণ হলো, মানুষ যখন একবার মবের সাথে সম্পৃক্ত হয়ে যায়, গণপিটুনি দেওয়া, গণডাকাতি করা, গণধর্ষণ করা, এগুলো সব আইএমএ জাহিলিয়াতের লক্ষণ। এই আইএমএ জাহিলিয়াতের যে অভ্যাসগুলো গত 7 মাসে গড়ে উঠেছে এবং এখন পর্যন্ত কন্টিনিউয়াসলি চলছে, সরকার একটা বিষয়ের সুষ্ঠু তদন্ত, নিরপেক্ষ বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে পারেনি। ফলে এই পুরো বিষয়গুলো গাণিতিক হারে বেড়ে যাচ্ছে। এবং এখন এই ঘটনা ঘটার পর সরকারের টনক নড়লেও এ যাবৎকালে মাত্র 50 জন লোক
গ্রেপ্তার হয়েছে, অথচ সেনাবাহিনী মাঠে, পুলিশ 2 লক্ষ পুলিশ। ফলে এই ঘটনার সাথে তো 50 জন না, 5,000 লোক জড়িত। যদি 24 ঘন্টার মধ্যে 5,000 লোককে গ্রেপ্তার করা হতো তাহলে সরকারের আন্তরিকতা প্রমাণিত হতো, এবং এগুলো ছাড়া পাবে কিনা আমরা এখনো বলতে পারছি না, বা এগুলো শাস্তি হবে কিনা তাও আমরা বলতে পারছি না। কিন্তু মধ্য থেকে আমাদের সর্বনাশ হয়ে গেছে। আমাদের ইসলাম প্রীতিকে এখন সেই জঙ্গিবাদ বলা হচ্ছে। আমাদের যে জিহাদ, ইসলামের যে অমীয় একটা বাণী জিহাদ, সেটিকে নিয়ে এখন ব্যঙ্গ করা হচ্ছে। আমাদেরকে সেই পৃথিবীর অসভ্য জাতিগোষ্ঠীর সঙ্গে তুলনা করা হচ্ছে, এবং পশ্চিমারা বাংলাদেশ দখল করার, বাংলাদেশের উপর এমবার্গো দেওয়ার এবং বাংলাদেশের সমস্যা সৃষ্টি করার জন্য যে চক্রান্ত করছে গত কয়েক মাস ধরে, এবং আমাদের দেশে জঙ্গিবাদের উত্থান ঘটেছে, এই সকল যে প্রচার এবং প্রোপাগান্ডা ভারত করছে এবং পশ্চিমা দুনিয়ায় করা হচ্ছে, এই ঘটনার মাধ্যমে তাদের সেই যে প্রচার এবং প্রোপাগান্ডা, সেগুলোকে একটা রীতিমতো সিল দিয়ে দেওয়া হলো, সাপোর্ট দেওয়া হলো, সিলমোহর মারা হলো যে আপনারা ঠিকই বলেছেন। ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা এবং ভালোবাসা। বন্ধুরা, আজকের ভিডিওটি দেখে কিন্তু আপনারা কনফিউজ যা ছিল সব কিছু দূর হয়ে গেছে। আজকে যে আলোচনা এবং সমালোচনা শুনলেন তা নিয়ে কিন্তু আপনাদের মনের মাঝে আর কোনো প্রশ্ন থাকবে বলে মনে হয় না, সব কিছু আপনারা ক্লিয়ার বুঝতেই পারছেন। আর এই ক্লিয়ার বোঝার মধ্যে যদি কেউ বুঝতে না পারেন সেক্ষেত্রে অবশ্যই আমাদের কমেন্ট বক্স কিন্তু ভাই আপনাদের জন্য অল টাইম ফাঁকা পড়ে আছে। আপনাদের জন্য আমাদের কমেন্ট বক্সের দরজা সারা জীবনের জন্য ফাঁকা আছে। আপনি কমেন্ট করবেন, আমরা পরবর্তী ভিডিওর মাধ্যমে সেই কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর যদি ইমার্জেন্সি কোনো কমেন্ট হয়ে থাকে সেটা আমরা কমেন্টেই রিপ্লাই দেবো, নো টেনশন, আপনারা ধুমাইয়া কমেন্ট করতে থাকেন। আর এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।